of the program, Mr. Khalid Hassan. সবাই কেমন আছেন? আমাদের আজকের ট্রেনিং এর আলোচ্য টপিক সেটা হচ্ছে থটস আর দ্য বেসিক এলিমেন্টস অফ সাকসেস। থটস মানে ইউ নো দ্যাট ভেরি ওয়েল, থটস মানে চিন্তা। আমরা কি চিন্তা করি? মানুষের দুইটি সত্তা। ট্রাই টু ফিল এভরিথিং, যা আমি আজকে বলবো সেটা আমার ফিল থেকে বলবো, আর সেই ফিল গুলো জাস্ট আপনারা যদি ফিল করেন ইনশাআল্লাহ আজকের সেশনটা অনেক ফলপ্রসূ হবে। এবং আই ক্যান গ্যারান্টি ইউ ইনশাআল্লাহ আজকের এই সেশনটা আপনাদের জীবনে একটি জাদুর কাঠির ছোঁয়া দিবে এবং এই সেশনটা আপনাদের প্রত্যেককে পরিবর্তন করতে যাচ্ছে, কারণ থট পরিবর্তন করলে জীবনটাও পরিবর্তন হয়ে যায়। আমাদের মানুষদের দুইটা সত্তা, একটা হচ্ছে দেহ আর একটা মন। দেহের শক্তিটা একেবারেই সসীম আর মনের শক্তিটা কিন্তু অসীম। সেই অসীমটা কেমন? আমরা কক্সেস বাজারে এসেছি, আপনি বাড়ি গিয়েও কিন্তু এই কক্সেস বাজার দেখতে পাবেন। বাড়িতে যাওয়ার পরে আপনি শুয়ে শুয়ে কিন্তু সেকেন্ডের ভিতরে কক্সবাজার, অথচ আসতে কত সময় লেগেছে অনেকের কিন্তু একেবারে 17 ঘন্টা 18 ঘন্টা জার্নি করে আসতে হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এসেছেন। তো এই আমরা যে এসেছি লং টাইম লাগলো, আমাদের বডিটাকে এখানে আনতে লং টাইম লাগলো, বাট মনটা কিন্তু অনেক আগেই চলে এসেছিল। যারা আগে কক্সবাজার এসেছেন তারা কিন্তু কক্সবাজারের এই যে সমুদ্র সৈকতের ঢেউ, তারপরে ছলা আছড়ে পড়া, তারপরে ছাপাছাপি করা, লাফালাফি করা, এগুলো কিন্তু আগে থেকেই ফিল করতে শুরু করেছিলেন। আমি কি ভুল বলতেছি? No. You are right. তো বিষয়টা এই যে আমাদের যে দুইটা সত্তা দেহ এবং মন, দেহের শক্তিটা সসীম, মনের সসীম, আর মনের শক্তিটা হচ্ছে অসীম। একটু খেয়াল করে দেখেন, আপনারা এখানে যে বসে আছেন প্রত্যেকটি মানুষ কোন না কোন চিন্তায় আছে। আপনি যখন টয়লেটে হাগু করতে বসেন আপনি কিন্তু তখনও চিন্তায় থাকেন। আপনি যখন নামাজে দাঁড়ান আপনি কিন্তু তখনও চিন্তায় থাকেন। আপনি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছিলেন আপনি কিন্তু তখনও চিন্তায় ছিলেন। আপনি এখান থেকে বেরোবেন তখনও আপনি চিন্তা করছেন। অর্থাৎ আপনার চিন্তা সবসময় অ্যাক্টিভ। একমাত্র যখন ঘুমাই আমরা তখন আমাদের চিন্তা অ্যাক্টিভ থাকে না, আর প্রতিটা ক্ষণে কিন্তু চিন্তা অ্যাক্টিভ থাকে। একটু খেয়াল করে দেখেন, আপনারা আজকে একটু দেখবেন যে চিন্তাগুলো কিন্তু অ্যাক্টিভ। এখানে বসে আছেন সবাই কিন্তু একরকম চিন্তা করছেন না, এক একজন এক এক রকম চিন্তা প্রোডাকশন দিচ্ছেন। ইওর মাইন্ড ইজ আ থট ফ্যাক্টরি। ওই থট ফ্যাক্টরিতে আপনি কোন টাইপস এর চিন্তা প্রোডাকশন দিচ্ছেন, এটা হলো একটা পয়েন্ট। আপনার সামনে যা দেয়া হলো তাই কি খান? নিশ্চয় না। খুব আপ্যায়ন আদর যত্ন করে নাইম ভাই বলেন আমি তো ট্যুরের কোঅর্ডিনেটর, তো উনি গরুর গোবর, এটা কিন্তু ছবি তুললে বেশ ভালো লাগে, ডিএসএলআর ক্যামেরা দিয়ে ব্লার করে যদি ছবি তোলা হয় গোবরকেও কিন্তু চকলেটের মতো মনে হয়। হ্যাঁ, নাইম ভাই ওইটা নিয়ে আসলো, আরো দু একটা জিনিস মিক্স করছে, সেটা নয় না বললাম, মিক্স করে এনে বলছেন না, খুব সুন্দর করে উপস্থাপন করলো উনি একটা বাটিতে করে, সবচেয়ে দামি ধরেন সোনার বাটিতে করে আপনার সামনে উপস্থাপন করছে। নিশ্চয়ই খাবেন? নো নো নো, এটা আমরা কেউ খাবো না, রাইট? কিন্তু নরমাল একটা মাটির বাটিতেও যদি উনি ফিরনি উপস্থাপন করে সেটা আমরা খেতে রাজি আছি। তা আমাদের এই বডিকে খাবার দেওয়ার সময় আমরা যেমন বাছি যে এটা খাবো না এটা খাবো, ওটা খেতে হবে, ওটা খেতে ভালো লাগে, ওটার কথা ভাবলে জিভে জল আসে, মানে বডির খাবার দেওয়ার সময় আমরা যেমন ভাবি আমাদের মনের খাবার দেওয়ার সময় ওরকম ভাবতে হবে। কিন্তু কজন মানুষই মনের খাবার দেওয়ার সময় ভাবে? মনে যা আসে তাই চিন্তা করে, হুট করে একটা জিনিস আসছে চিন্তা নিয়ে মশগুল, যা চিন্তা করার কোনো অর্থই ছিল না, বাট আমরা করছি। অমুক অমুককে গালাগালি দিছে, তো আপনার কি? আপনি ওটা নিয়ে চিন্তায় মশগুল, এই গালাগালিটা দিল, এমনি দিল, কেমনে হলো, এই সেই। কোম্পানির ম্যানেজমেন্ট কিভাবে চলছে, কিভাবে করছে, আকাশে উড়ে কিভাবে অমুক, এই যে প্রয়োজনহীন চিন্তাগুলো, আপনার জন্য যা প্রয়োজন না তা যদি আপনি চিন্তা করতে থাকেন তাহলে কিন্তু আপনার লাইফটা ধ্বংসপ্রাপ্ত হবে। একটু খেয়াল করে দেখেন, আমাদের ইয়াং জেনারেশনের অনেকেই কিন্তু ফেসবুকিং, গেমিং, এইসব কাজের ভিতরে, গেমিং যখন করা হয়, আচ্ছা মাঝে মাঝে গেমিং করেন কে? একদম অনেস্টলি একটু হাত তুলেন। আচ্ছা, যখন গেমিং করেন তখন কি আপনার স্টাডি কতটুকু হয়েছে, পকেটে কয় টাকা আছে, দুপুরবেলায় কি খাবেন, রাতে কি খাবেন, এর কোনো কিছু মনে থাকে? শুধু ওখানে স্কোয়াড ভার্সেস স্লো।
স্কোয়াড ভার্সেস স্লো, কেমনে ফাইটিং, ঢিসুম কি করা যায়, মাথার ভিতরে এটা খেলতে থাকে। হোয়ার ইজ দ্য ফ্যাক্ট? আপনি কি চিন্তা দিচ্ছেন, থট ফ্যাক্টরিতে কি জেনারেট করছেন? আপনি তো আপনার মাইন্ডকে ইনভলভ করে ফেললেন, পুরোটা ইনভলভ, আপনি ওটার মধ্যেই পড়ে আছেন। তো আমাদের মাইন্ডকে আমরা যেটার ভিতরে ইনভলভ করি ওইটারই মূলত ডেভেলপমেন্ট আসে, যেটার ভিতরে ইনভলভ করবেন। কেউ যদি এখান থেকে চিন্তা করেন আমি আজকে থেকে চিন্তা করা শুরু করলাম আমি একজন ভালো মানের ডাকাত হব, দেখবেন আপনি কদিন পরে ডাকাত হয়ে গেছেন। কেউ যদি চিন্তা করতে শুরু করতে পারেন আজকে থেকে আমি কদিন পরে খুব ভালো মাপের একজন বিজ্ঞানী হব, আপনি বিজ্ঞানী হতে পারেন। কারণ কি জানেন, স্যার আইজ্যাক নিউটনের নাম তো শুনেছি আমরা, যার বিজ্ঞানের যিনি একেবারে বেসিক সূত্রগুলো দিয়েছেন আমাদের এই সময়ে, বেসিক বিজ্ঞানের সূত্রগুলো। অথচ স্যার আইজ্যাক নিউটন বিজ্ঞানী হলেন কিভাবে? উনি আপেল গাছের নিচে বসেছিল, ঠুস করে একটা আপেল পড়ছে, মাথায় পড়ার সাথে সাথে চিন্তা আপেল উপর দিকে কেন এলো, নিচের দিকে কেন পড়লো? আচ্ছা এর আগে তো বহু লোকের মাথায় তালও পড়ছে, বেলও পড়ছে, মাথাও ফাটছে, তো তারা তো চিন্তা করলো না, ফলে তারা বিজ্ঞানী হতে পারলো না। স্যার আইজ্যাক নিউটন যখন চিন্তা করলেন যে আপেল কেন উপর দিকে গেল না নিচের দিকে পড়লো, তখনই কিন্তু মহাকর্ষ অভিকর্ষের সূত্র আবিষ্কার হয়ে গেল এবং উনি বিজ্ঞানী হয়ে গেল। জানি আপনি চিন্তা করবেন ওটার সম্বন্ধীয় আবিষ্কার আপনার কাছে আসবে। আমাদের চিন্তা এতটাই পাওয়ারফুল, যদি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন গন্তব্যে পৌঁছতে পারবেন। আমরা গাড়ি নিয়ে সবাই এসেছি, আমাদের গাড়ি কিন্তু 80 কিলোমিটার, 100 কিলোমিটার, মোর দ্যান 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে কিন্তু আমাদের ড্রাইভাররা চালিয়েছে। এবং আপনারা দেখেছেন অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের ড্রাইভাররা 80, 90, 100তে কিন্তু গাড়ি চালিয়েছে। নিয়ন্ত্রণ রাখতে যারা পারেনি, রাস্তায় দু একটা অ্যাক্সিডেন্ট আমরা নিশ্চয়ই দেখেছি। আসার পথে আমরা দেখেছি যে রাস্তার মাঝখানে যে ডিভাইডারের উপরে তুলে দিয়েছে ট্রাক, বাস। একেবারে আসার সময় লাস্ট যেটা আমাকে খুব বেশি ব্যথিত করলো সেটা হচ্ছে একটা বাস এবং একটা মাইক্রোর যে মুখোমুখি সংঘর্ষ, অর্ধেকই নেই পুরো। মানুষদের কি হয়েছে শোনার সুযোগটা হয়নি, কোনো মতে ভিড় টপকে পাশ কেটে চলে আসছি। নিয়ন্ত্রণ রাখতে পারেনি দেখে কিন্তু হয়তো কয়েকটি প্রাণ গিয়েছে, তাজা প্রাণ। যদি নিয়ন্ত্রণ রাখতে পারতো ওরাও গন্তব্যে পৌঁছতো। তার মানে গতিশীল কোন জিনিসকে যদি নিয়ন্ত্রণে রাখা যায় ওটা গন্তব্যে পৌঁছায়, আর যদি গতিশীল কোন জিনিসকে নিয়ন্ত্রণে রাখা না যায় তাহলে কি হয়? শুনতে পায় নাই? সবার কাছ থেকে শুনতে চাই। গতিশীল কোন বস্তু, গতিশীল কোন জিনিসকে যদি নিয়ন্ত্রণে রাখা না যায় কি হয়? অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হলে কি হতে পারে? তাজা প্রাণ ঝরে যেতে পারে, এমন হতে পারে যে কারো পা কেটে পড়ে গেছে, সে সারা জীবনের জন্য প্রতিবন্ধী। রাইট? নিয়ন্ত্রণে না রাখতে পারার ফল। ঠিক আমাদের মনটা ওই রকমই গতিশীল একটা জিনিস, এটার গতি প্রচন্ড বেশি। দেখেন সবকিছু আগুন দিয়ে আমরা করি, আগুন দিয়ে অনেক কিছু বানানো, যেমন এই মাইক্রোফোনটা এই শেপে আনা হয়েছে কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে গলিয়ে তারপরে। রাইট? তাহলে আগুন দিয়ে এত কিছু করা হচ্ছে, যদি এটাকে নিয়ন্ত্রণ করে রাখা যায় তো। আর যদি নিয়ন্ত্রণ হারায় কি হতে পারে? চকবাজার, নিমতলি ট্র্যাজেডি হবে। তার মানে নিয়ন্ত্রণ রাখতে না পারার কারণে কিন্তু চকবাজার, নিমতলি ট্র্যাজেডি হচ্ছে, ভয়াবহ ঘটনা ঘটছে। আর নিয়ন্ত্রণে রাখলে আমরা অনেক কিছু করতে পারছি। ঠিক তদ্রুপ আমাদের এই যে চিন্তা, এটা কিন্তু প্রতিনিয়ত চলমান এবং আমাদের মনের কোনো কষ্ট হয় না, ঝামেলা এখানে। দেহের তো কিছু কাজ করার পরে ক্ষুধা লাগে, খাই, কিন্তু কষ্ট হয়ে যায়, টায়ার্ডনেস আসে, বাট মনের কোনো টায়ার্ডনেস নাই, কোনো না কোনো চিন্তা নিয়ে থাকবে। এখন আপনি যদি ওরে ভালো কিছু দেন, একেবারে বাচ্চার মতো, বাচ্চাদেরকে দেখবেন কি যে ওরা যখন হাঁটা চলা করে, যাদের বাচ্চা আছে বা বাড়িতে আছে, নিজের না থাকলে অন্যের আছে, সেটা আপনি দেখাশোনা করার দায়িত্ব পেয়েছেন, এরকম যদি থাকে, লাইক ভাতিজা কি ভাগ্নে, শুরু করবে। আপনার সাথে পারার একটাই রাস্তা বাচ্চাদের, সেটা হচ্ছে কেঁদে ফেলা। আপনি তখন আর কিছু করতে পারবেন না, দেওয়াই লাগবে। আপনি বাচ্চার ওই মোবাইলটা না দিয়ে অন্য একটা অ্যাট্রাকটিভ জিনিস এনে দেন, দেখবেন ওইটা নিয়ে ও টাইম কাটিয়ে দিচ্ছে আর 1 ঘন্টা। আমাদের মাইন্ড ঠিক এরকম, আপনি যা দিবেন। হ্যাঁ, আপনার বাচ্চা ধরতে যাচ্ছে মোবাইল, আপনার মন ধরতে যাচ্ছে মোবাইল, আপনার মন একটা ফালতু চিন্তা করতে যাচ্ছে, আপনি যখন একটা ভালো চিন্তা দেন, প্রতিটা ফালতু নেগেটিভ চিন্তার জায়গায় এক একটি করে পজিটিভ চিন্তা যদি আপনি দেন, আপনার মাইন্ড ওটা নিয়ে ব্যস্ত থাকবে। আর মাইন্ড যখন ওই ভালোটা নিয়ে ব্যস্ত থাকবে, আপনার মাইন্ড নিশ্চয়ই অনেক প্রোডাকশন দিতে পারবে।
মাইন্ডের কিন্তু মানে মনের আবার তিনটা শ্রেণী বিভাগ আছে। একটা হচ্ছে চেতন মন। এই যে দেখেন আমি কিন্তু এখন কথা বলতেছি আপনাদের সাথে চেতন মনে, আপনারা অনেকেই কিন্তু চেতন মনে শুনছেন, আবার অনেকে কিন্তু অবচেতনে আছেন। অবচেতন কেমন, আপনি যে কি ভাবতেছেন তা আপনি নিজেও জানেন না, হুট করে কোনো না কোনো ভাবনায় ঢুকে পড়তেছেন। হয়তো কেউ কেউ অবচেতনে আমার এই কথাগুলোর সাথে বাস্তবতা মিলায় ফেলাচ্ছেন, রাইট না? তো এটা হচ্ছে অবচেতন মন। আর একটা হচ্ছে অচেতন মন। অচেতন মনটা কোনো ফ্যাক্ট আমাদের জীবনে আনে না, ওটা নিয়ে আমি আলোচনাও করব না। বাট চেতন এবং অবচেতন এই দুটো নিয়ে একটু আলোচনা করা দরকার। চেতন মানে আমরা একেবারে চেতনায় থেকে যে চিন্তাগুলো প্রোডাকশন করি সেটা হলো চেতন মন। অবচেতন হচ্ছে চেতন মনে চিন্তা করতে 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 করতে, অর্থাৎ কনশাস মাইন্ডে চিন্তা করতে 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 একটা সময় ওই চিন্তা করাটা অভ্যাস হয়ে যায়, ওইটাকে বলা হয় অবচেতন মন। আপনারা এখানে বাইক চালাতে পারেন কে কে? মোটর বাইক। আপনাদের কি মনে পড়ে প্রথম যখন আপনি মোটর বাইক চালানো শুরু করেছিলেন তখন আপনাকে গিয়ার করতে গেলেও কিন্তু পায়ের দিকে তাকাতে হতো, ক্লাস চাপতে গেলেও এদিকে তাকাতে হতো, বেশি স্পিড দিতে গেলে ভয় পেতেন, ব্রেক করতে গেলে আবার পায়ের দিকেও তাকাতেন মাঝে মাঝে ঠিক মতো পড়লো কিনা। এখন যারা দক্ষ অনেকদিন চালাচ্ছেন তাদের অবস্থাটা এরকম যে আপনি গান গাইতে গাইতে গল্প করতে করতে ঠিকই বন্ধু আর একটা পিছনে বসিয়ে শোন কালকে অমুক জায়গায় যাব, এই খাবো ওই খাবো, কত কি না বলছেন, আর আপনার পায়ের দিকেও তাকানো লাগছে না, হাতের দিকেও তাকানো লাগছে না, ওটা অটোমেটিক কাজ করতেছে, আপনি জানেন না ওটা কখন কাজ করতেছে, রাইট? আপনি চেতন মনে প্র্যাকটিস করতে করতে ওইটা কিন্তু অবচেতনে নিয়ে যেতে পেরেছেন। হ্যালো, চেতন মনে প্র্যাকটিস করতে করতে ওটাকে কিন্তু অবচেতনে নিয়ে যেতে পেরেছেন, তাই ওটা ওরকম অটোমেটেড হয়ে গেছে, স্বয়ংক্রিয় হয়ে গেছে। ঠিক তদ্রূপ আমরা প্রতিনিয়ত যে চিন্তাগুলো প্রোডাকশন দেই আমাদের থট ফ্যাক্টরিতে, ওইগুলোকে চেতন মনে যদি আমরা রাইট চিন্তা করার প্র্যাকটিস করি, পজিটিভ চিন্তা করার প্র্যাকটিস করি, বড় চিন্তা করার প্র্যাকটিস করি, একটা সময় ওটা কিন্তু অবচেতনে চলে যাবে। কিন্তু প্রথম প্র্যাকটিসটা দরকার হচ্ছে চেতন মনে, যে আমি এখন থেকে বড় চিন্তা করব, আমি এখন থেকে ডেভেলপমেন্টের চিন্তা করব, আমি কিভাবে স্কট ধ্বংস করা যায় সেটা চিন্তা করব না, পাবজিতে আমি কি চিন্তা করব, আমার জীবনের কত স্কট রয়েছে, আমার এই জীবনের স্কট এবং বাধাগুলোকে কিভাবে আমি ওভারকাম করতে পারি, এগুলোকে কিভাবে মারি আমি সামনে এগোতে পারি। আমি যখন সেই চিন্তাগুলো চেতন মনে প্রোডাকশন দিব, আস্তে আস্তে ওটা কোথায় চলে যাবে? অবচেতনে, সাবকনশিয়াস লেভেলে। আর যখনই সাবকনশিয়াস লেভেলে যাবে আমরা ওই কাজটা ডান করে ফেলতে পারবো। এখানে মার্কার তো নিশ্চয় আছে। আমাদের চেতন মন এবং অবচেতন মন ঠিক এরকম। ধরেন এই পানি একটা বিরাট বরফখণ্ড, আপনারা দেখবেন বরফখণ্ড সাধারণত কিন্তু ভেসে থাকে, বাট এর ম্যাক্সিমাম অংশ কিন্তু পানির নিচে নিমজ্জিত থাকে। বরফ যদি আপনি নিচে ভাসিয়ে দেখেন, পানির উপরে ছেড়ে দেখেন, তাহলে দেখবেন 90% চলে গেছে পানির নিচে আর 10% পানির উপরে। ঠিক তদ্রূপ আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা এরকম, এই ভিতরের অংশ যা দেখা যায় না, দেখানো যায় না, আর এই অংশটা হচ্ছে চেতন, কনশাস মাইন্ড। আমরা সাবকনশিয়াসলি যদি চিন্তাগুলোকে চেঞ্জ করি, সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে একেবারে আপনার সবচেয়ে অনুগত একটা বৃত্তের মতো। চাকর যেভাবে সবকিছু প্রসেস করে, চাকরকে আপনি যা বলবেন সেভাবে সে প্রসেস করে, ঠিক তদ্রূপ আপনার মাইন্ডটা হচ্ছে এরকম বৃত্তের মতো, আপনি যা বলবেন ওটা তাই প্রসেস করবে। এখন কথা হচ্ছে আপনি কি বলেন, কি দেন আপনার মাইন্ডকে। ওই যে একটু আগে বললাম না, নাইম ভাই যদি আপনাদের কাছে গোবর এনে দেয়, আপনি কিন্তু খেতে চাচ্ছেন না। আপনার দেহকে আপনি যে কোনো খাবার দেন না, ঠিক মনকেও যে কোনো খাবার দেয়া যাবে না। একজন এসে বলল টুইটার না পালাবে, আপনি কি করলেন? ওটাই খাইতে শুরু করলেন, মানে আপনি খেয়ে ফেললেন কিন্তু অটোমেটিক্যালি। আপনারে 1000টা ভালো খাবার দেওয়া হয়েছে, মানে খারাপ খাবারগুলো কেমন সেটা বোঝাচ্ছে। আপনাকে প্রচুর ভালো খাবার দেওয়া হয়েছে, আজকে ধরে নেন দুপুরের খাবারে আপনাকে কমপক্ষে 10টা আইটেম দেওয়া হয়েছে ভালো ভালো খাবার, আর আপনাকে ওই যে জানেন ইয়া করা হয়, বিষ যারা খায় তাদের যেন বমি হয় ইন্নাতে ভিতর থেকে, তাদেরকে কিন্তু গ্রামগঞ্জে গোবরও খাওয়ায়, গোবর গুলিয়ে খাইয়ে দেয়। আমি দেখেছি আমার ছোটবেলায়, কারণ অনেক ওয়াজ দেখেছি। তো এবার যত ভালো খাবারই খাক একটু খারাপ খাবার খাওয়ালে বমি হবে তো,
তাই না? তো অনেক ট্রেনিং করলেন, পজিটিভ অনেক কথা, সব ঠিক আছে, কিন্তু আরেকজন এসে নিয়ে আসছে ওই গোবরের মতো একটু খাবার। কেউ নিয়ে আসছে মানুষের গু, খাবি? কানা, খুব ভালো, দেখ না একদম হলুদ কালার, গোল্ড কালার, স্বর্ণের কালার, ধরে নিতে পারিস একেবারে স্বর্ণের খাবার। জীবনে তো স্বর্ণের খাবার খাস নাই, কানায়। আর আমরা অমনি এইভাবে করে খেলি। মানে আপনি সব ট্রেনিং করছেন, আপনি স্বপ্ন করবেন, এই সিস্টেম, এই ক্যারিয়ার সবকিছু, কেউ এসে বলছে কি নেটওয়ার্ক মার্কেটিং পচা, কে বলছেন? কে বলছে 21 ভালো না, খেয়ে ফেলছেন। জানো কত সমস্যা, খেয়ে ফেলছেন। তুমি আর কদিন করো, আমি তো এগুলো বহু আগে থেকে জানি, খেয়ে ফেললেন। কে এসে বলছে আরে তুমি তো 2 দিনের বৈরাগী, 2 দিনের বৈরাগী, ভাতে রেখো অন্ন, আর আমি তো বহু আগের বৈরাগী। তুমি 2020 সালের বৈরাগী আর আমি 2012 সালের বৈরাগী। কত পূর্বে আগে খেয়ে বলছেন। তাও এমনি খাইলে তো হয়, খুব টেস্ট করে, খুব মজা করে খাচ্ছি। আমরা বুঝতেছিও না যে আমরা কি খাচ্ছি। আরে এটা করবা তো, জানো তুমি তো কেবল 1 স্টার হওয়ার স্বপ্ন দেখো, কত 7 স্টার 8 স্টার ঘুরে বেড়ায় রাস্তা দিয়ে, শেষ খেয়ে ফেলছে। এইভাবে যখন খারাপ খাবার খাওয়াবে কি হবে বলতো? বমি হবে, পাতলা পায়খানা হবে, লুজ মোশন হবে, দেখা গেল টয়লেটে যাওয়ার আগে ছ্যাট করে টাইম ধরে আশপাশে কেউ থাকবে না আপনার কাছে, কারণ কি আপনি তো বাজে খাবার খাচ্ছেন, যা দেয়া হচ্ছে সামনে খেয়ে ফেলাচ্ছেন। তো আমাদের এই থট ফ্যাক্টরিতে রাইট জিনিসটা দিতে হবে। নিয়ে আসলেই খাওয়া যাবে না। যেটা আমার পছন্দ, যে খাবারটা আমার খাওয়া উচিত, আমি সেই খাবারটাই খাবো। লাইক আপনার মাইন্ডের, আপনারা নিশ্চয়ই দেখেছেন হোটেল, আমাদের এই হোটেলও বোধহয় আছে, ঢোকার সময় আপনারা দেখছেন বোধহয় একটা মেটাল ডিটেক্টর গেট আছে, তাই না? অনেক হোটেল, রেস্টুরেন্ট, হসপিটাল, শপিং মল মেটাল ডিটেক্টর গেট থাকে। ওটার কাজ তো নিশ্চয়ই জানেন, পকেটে যদি আপনার পিস্তল বা মেটালিক কোনো কিছু থাকে, ওইটা একটা সিগন্যাল দিবে, ফলে সিকিউরিটি গার্ডরা আপনার পকেট চেক করে ওই জিনিসটা রেখে দিতে পারবে। ঠিক আমাদের মাইন্ডেও একটা মেন্টাল ডিটেক্টর মানে মাইন্ড ডিটেক্টর, ওইখান দিয়ে কোনো নেগেটিভ তথ্য ভিতরে প্রবেশ করতে দেয়া যাবে না। একটা ছাকন প্রক্রিয়া রাখতে হবে যে আমি সবকিছু নিয়ে চিন্তা করব না। 1000টা নেগেটিভ থটস দিয়েছে কেউ, আমি ওটা নিয়ে চিন্তা করব না। কিন্তু একটা পজিটিভ অর্থাৎ ভালো খাবার দিয়েছে, আমি যেন ওটা খেয়ে ফেলতে পারি। এই যে কক্সবাজার এসেছি, জানেন বাস্তবতা হচ্ছে সফলতার রাস্তাটা দীর্ঘ, আর এই দীর্ঘ রাস্তায় অনেক বাধা থাকবে। সবচেয়ে বড় বাধা থাকবে আপনার পরিবার থেকে, আপনার সমাজ থেকে, আপনার আত্মীয়দের থেকে। যেহেতু এখানে অনেকেই নতুন আছেন, আপনাদের যাত্রা কেবল শুরু হয়েছে। আমি আমার কথা বলি, আমি যখন এই বিজনেসটা শুরু করব, আমার আম্মু প্রথমে আমাকে নিষেধ করছেন, না তুই এগুলোর মধ্যে যাসনি। এই যে সামনে বসা আছে, I am not saying lie, I am not telling you lie, I am telling you the real truth. তো আমার আম্মু প্রথমে আমাকে যখন বলেছে, আমি তখন আম্মুর কথা মানতে চাইনি, অনেক লজিক দিয়েছি। তখন উনি টুক করে আব্বুকে কখন যেন বলে দিয়েছে। তখন আব্বুকে তো এমনিতে ছোটবেলা থেকে অনেক ভয় পায়, আর এমনি আপনারা দেখবেন এখনো কিন্তু একটু ভয়ানক চেহারা। তো সবাই ভয় পায়, আমাদের গোষ্ঠী গোত্রের মধ্যে সবাই ভয় পায় কম বেশি। তো আমিও সেইভাবে ভয়ে তো সবকিছু সরাসরি আব্বুর সাথে শেয়ার করতাম না, আম্মুর সাথে করতাম। তো আব্বু আমাকে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ালেন সামনে। তো বাধাটা কি? মা বাবার বাধা কি এরকম থাকে নাকি যে তুই যদি যাস তোকে পিটায় মেরে ফেলবে? ব্যাপারটা এরকম না। ওই না বলাটাই তো একটা বড় বাধা, তাই না? মনের বাধা। মা বাবা থাকে আমাদের কাছে সবচেয়ে প্রিয়। আপনারা কে কে মা বাবাকে ভালোবাসেন? তাহলে এই প্রিয় মানুষটি সবচেয়ে বেশি ভালোবাসেন মা বাবাকে। ওই প্রিয় মানুষটি যদি কোনো কাজে নিষেধ করে, ওই কাজে যেতে গেলে তো একটু পিছু টান আসে স্বাভাবিকভাবে। তো ওই পিছু টানটা কিন্তু কাজ করেছে। তারপরে আব্বু কি করলো, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে শেয়ারিং করলো যে ওর মাথায় কি যেন আবার ডিস্টার্ব হয়েছে, কি না কি করবে আবার এই সেই। হ্যাঁ, দু একজন আমার চাচাতো ভাইটাই দিয়ে ওকে বোঝানো শুরু করলো। তো এই যে বোঝানো শুরু করলো না করার ব্যাপারে, ওই বাধাগুলোকে অতিক্রম করা কিন্তু ওই সময়ের জন্য ছিল টাফ। আমি জানি আপনাদের অনেকের জন্য এখনের ওই বাধাগুলোকে অতিক্রম করা টাফ। ওই যে যাত্রা শুরু, এবং বললাম ওই দিন 6 মান্থস ইনশাআল্লাহ ভালো কিছু করব। তো 6 মাস করে কিন্তু একটা লেভেল তৈরি করলাম, কারণ আমার একটা জিদ এবং চ্যালেঞ্জ নিয়ে আমি এগিয়েছি।
দেখেন, থট ফ্যাক্টরিতে আমার জিতটা ছিল যে আমাকে জীবনে যে স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য সেই রাস্তাটা কোথায়, আমি তো রাস্তা খুঁজছিলাম। সেই রাস্তা তো আর আর্মিতে গেলে, পুলিশে গেলে তো আর সেই রাস্তা তৈরি হবে না। আপনারা জানেন, সিনেমা যখন দেখতাম আমার ভিতরে না স্বপ্ন কাজ করতো। বলি সেই স্বপ্ন শুনে কেউ হাসবেন না তো? না, হাসেন না। সেটা হচ্ছে ভিলেনদের লাইফস্টাইলটা খুব পছন্দ হতো। সিনেমার ভিলেনটা দেখবেন বেশ ধনী থাকে, সিনেমার ভিলেনটা দেখবেন যে বেশ বেশ ধনী থাকে, গাড়ি ঘোড়া নিয়ে চলে, হেভি পরিমাণ বডিগার্ড, ইয়া আলিশান বাড়ি, কারো ম্যানশন। তো এইটা আমাকে বেশ অ্যাট্রাক্ট করতো, বাট ওই ভিলেনদের ক্যারেক্টারটা পছন্দ হতো না, কিন্তু এটা অ্যাট্রাক্ট করতো। লাস্ট অফ অল 2008 এ আপনারা জানেন যে আমির খানের একটা সিনেমা, ইন্ডিয়ান পারফেকশনিস্ট, আমির খানের একটা সিনেমা গজনী সিনেমা। গজনী কে কে দেখেছেন? বাহ, অনেকেই দেখেছেন। আপনারা দেখেছেন গজনীতে আমির খান এয়ার ভয়েস কোম্পানির মালিক থাকে, 4টা ব্ল্যাক কালারের বিএমডব্লিউ মার্সিডিজ নিয়ে শাঁ করে সব জায়গায় যায়, পাশে বেশ কয়েকজন সব সময় থাকে সুটেড বুটেড। আমির খান নামার সাথে সাথে তারাও নামে। ওইটা দেখার পর না ভিতরে একটু কাজ করতে থাকলো যে এই লাইফস্টাইলটা কেমনে পাওয়া যায়, কেমনে পাবো? ওই রাস্তা তো দেখাই নাই কেউ। কারণ ওই আমাদের তো অভ্যাস, সমাজ থেকে ছোট ছোট চিন্তা আমাদের ভিতরে পুশ করে, বড় চিন্তা কিন্তু পুশ করে না। বিয়ার গ্রিলস আজকে তো আপনারা জানেন, থ্যাংক ইউ সো মাচ। বিয়ার গ্রিলস কে তো আপনারা চেনেন, গুও খায় বলায়, গোবরও খায় বলায়, হাতির পায়খানা চিপড়ে কিন্তু রস বানিয়ে খায়, জুস। তার কাছে নাকি এটা বেশ সুস্বাদু জুস, ক্ষুধা লাগলে, পানির পিপাসা লাগলে। তো এই বিয়ার গ্রিলস কে তার যখন ছোটবেলা 8 বছর বয়স, তখন তার বাবা বলেছিল হিমালয়ের ছবি দেখিয়ে যে তুমি কি হিমালয় চড়তে পারবে? তো বিয়ার গ্রিলস বলেছিল হ্যাঁ, আমি হিমালয় জয় করতে চাই। বিয়ার গ্রিলস আস্তে আস্তে বড় হলো, হিমালয় কিভাবে জয় করা যায় সেটা প্ল্যান আঁকলো, আর্মি বাহিনী, ইন্ডিয়ান আর্মিতে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করলো, লাস্টটা বলতে হিমালয় জয় করলো, আর এখন তো সারা বিশ্বের মানুষ তাকে চেনে। তো তার বাবা তাকে ওই 8 বছর বয়সে স্বপ্ন দেখিয়েছিল তোমাকে কিন্তু হিমালয় জয় করতে হবে। আর আমাদের বাবারা, আমাদের মায়েরা আমাদের স্বপ্ন দেখে কি, তোমাকে কিন্তু একটা বড় মাপের চাকর হতে হবে। কেন পড়বা? মানে পড়ার কারণটা কি? পড়বা কারণ তুমি ভালো একটা কলেজে চান্স পাবা। যদি ভালো কলেজে চান্স পাও, ভালো সার্টিফিকেট বের হয়, তুমি একটা ভালো ভার্সিটিতে চান্স পাবা। ভালো ভার্সিটিতে চান্স পেলে তোমার লাভ কি? তুমি একটা ভালো মানের চাকর হতে পারবে। না মানে চাকর সরাসরি বলে না চাকর হতে পারবা, বলে চাকরি পাবা। তা চাকরি তো চাকর থেকেই উৎপত্তি। চাকরি মানেই তো চাকর আর একজনের, তাই না? পৃথিবীতে মানুষ দুই ভাবে কাজ করে, এক হচ্ছে কেউ নিজের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে, আর কেউ অন্যের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে। আমি মিস্টার হাসানের একজন মানে কর্মকর্তা, তার কোম্পানির একজন কর্মকর্তা। আমার স্যালারি মাসে ধরেন 5 লাখ টাকা। 5 লাখ টাকা স্যালারিতে হাসান সাহেব আমার টাইমকে কিনে নিয়েছে, আমাকে কিনে নিয়েছে, আমার মগজ কিনে নিয়েছে। আমি তার ইচ্ছায় চলি এখন। সে বলছে 9টায় অফিসে আসবেন, আমি 9টায় যাই। বলছে এই কাজগুলো করবেন, আমি করি। বলছে 6টায় অফিস থেকে বাড়িতে যাবেন, যাই তা। অর্থাৎ হাসান সাহেব আমাকে যা বলছে আমি আই এম ডুইং দ্য সেম থিং which was the command of Mr. হাসান। যা অর্ডার ছিল হাসান সাহেবের, রাইট? তো তার মানে আমি 5 লাখ টাকার চাকর। এই স্বপ্নটাই তো আমরা বাড়ি থেকে দেখি, মা বাবা থেকে দেখি, টিচারদের থেকে দেখি, আমাদের স্কুলে কলেজে ভার্সিটিতে কিন্তু এই চাকর হওয়ার স্বপ্ন নিয়েই থাকে। একটু বড় তো আর কাউকে দেখায় না। আপনাদের কারো স্কুল থেকে বলছে যে তুমি না বিজ্ঞানী হতে পারবে, তোমার চোখে মুখে না বিজ্ঞানী হওয়ার একটা আলাদা রকম বাসনা আমি দেখতে পাই, বলছে কাউকে? কাউরে কি দেখে বলছে আরে তুমি তো বিশাল বড় মাপের একজন অভিনেতা হবা, তোমার চেহারা একদম কাবিলার মতো, বলছে এরকম? না তো। বরং চরো খেয়ে দিয়ে যেই না একটু পেটটা বড় বানাবে, সেই যেহেতু ওনারা আগের কালে সিনেমা দেখতে বলবো তোমার নায়ক জসিমের মতো লাগে। জসিম ঠেলা গাড়ি চালায় কিন্তু মায়ের অপারেশনের টাকা ম্যানেজ করে ফেলতো, বিশাল কোম্পানির মালিক হয়ে যেত, দেখছেন তো? তো আমাদের তো ছোটবেলা থেকে চিন্তাই দেওয়া হয় ছোট ছোট। দেখুন আমাদের সময়ে আমি যখন ইন্টারে পড়ি, ল্যাপটপ কাকে বলে এটা না বুঝতাম না। একজন আমারে বলছি না, আমার গল্প দিচ্ছে, আমার মামি একেবারে লন্ডন থেকে একটা ল্যাপটপ নিয়ে আসলো। ল্যাপটপ কি জিনিস? এখন ওর সাথে তাল মেলাচ্ছি, ও আচ্ছা 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 তাহলে দেখবো কখন, দেখবো কখন। আমি জানি যে যদি আমি জিজ্ঞেস করি ল্যাপটপ কি জিনিস, তাহলে আমার ইজ্জতটা চলে যায়।
তো আমি বললাম কি এটা কি জিনিস, আর আজকের বাচ্চারা ল্যাপটপ নিয়ে 2 লাখ টাকার মোবাইল নিয়ে কিন্তু খেলছে, ছুড়ে মারতেছে, হ্যাঁ পাবজি গেম খেলছে। ঠিক, দ্য ফ্যাক্ট ইজ যে আমরা আসলে ওই ছোটবেলা থেকে যে যে থটস গুলো, আমরা তো ছোট জিনিস নিয়ে নাড়াঘাটা করা শিখেছি, বড় জিনিস নিয়ে নাড়াঘাটা করতে আমরা শিখি নাই, শেখাইনি। আসলে পরিবেশ থেকে তো আমরা অনেক কিছু শিখি, পরিবেশ একটা ফ্যাক্টর। তাই আমার কথা হচ্ছে আজকের সেশনের উপপাদ্য বিষয় হচ্ছে যে প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আমরা আমাদের পরিবার থেকে, আমাদের সোসাইটি থেকে কিছু ছোট ছোট থটস পেয়েছি চিন্তা করার জন্য। আমাদের এই থটস লেভেলটাকে বড় যদি করি, আমাদের জীবনে কিন্তু উন্নতি হওয়া সম্ভব। তো এই থটস এর জন্য আজকে থেকে আমাদের একটা ডিসিশন নিতে হবে, নিজের সাথে নিজে কমিটমেন্ট করে ফেলতে হবে যে চিন্তা যা করব পজিটিভ করব আর বড় করব। চিন্তা যা করব পজিটিভ করব আর বড় করব। यस। 21 থেকে একটা বিজনেস আইডিতে হাইয়েস্ট কত টাকা রোজগার করা যায়? 3,75,000 টাকা। যারা সুপার অ্যাডভান্স প্যাকেজ নিয়ে জয়েন করেছে তাদের এক মাসে 3,75,000 টাকা আয় করার সুযোগ রয়েছে, অর্থাৎ 50 পয়েন্টের 50টা ম্যাচিং একদিনে করার সুযোগ রয়েছে। তো আপনি 3,75,000 টাকা চিন্তা না করে আপনি করলেন 5,000 টাকার চিন্তা, 10,000 টাকার চিন্তা, তাহলে চিন্তাটা কি বড় হলো না ছোট হলো? আচ্ছা, আপনারা আমাকে একটু উত্তর দেন, যদি আপনি 5,000 টাকায় চিন্তা করেন, কেউ কি আপনাকে পুরস্কৃত করে? কেউ তো টাকা রিওয়ার্ড দেয় না, যে ঠিক আছে তুমি 21 থেকে 5,000 টাকায় চিন্তা করছো, তোমাকে আজকে রিওয়ার্ডেড করা হবে, একটা বড় ক্রেস দেওয়া হবে, তোমাকে একটা ক্রেস দেওয়া হবে, তোমাকে বিশাল বড় ফুলের মালা দেওয়া হবে। এরকম তো কেউ করে না। আচ্ছা, যদি আজকে থেকে আমরা এখানে যারা আছি 3,75,000 টাকা আয়ের চিন্তা করি, তাহলে আমাদের কি মঞ্চে ডেকে নিয়ে লাথি মারা হবে, পিছনে থাপড়ানো হবে, জুতা পেটা করানো হবে? না তো। তাহলে আমরা কেন 10,000 টাকার চিন্তাটাকে 3,75,000 এ নেই? গাড়ি 21 থেকে চড়া যায়, এটা তো একটা অলিক কাহিনী, রাইট না? কেন? এটা তো অলিক জিনিস না, জীবনে কোনোদিন ঘটে নাই এই জিনিসটা, একেবারে অবাস্তব একটা জিনিস, নাকি বাস্তব? যদি বাস্তব না হয়, আমি 7 স্টার and I am maintaining a car। আপনারা দেখবেন আমার সবাই আমাকে বুদ্ধি দিচ্ছিল তোমার ফার্স্ট কার হওয়া উচিত, যে তোমার একটা মোটামুটি বেসিক একটা কার হবে, একটা সিডান কার। তো আমার আবার ওই যে বললাম না যে এই রুচি সবসময় একটু বড় বড় হয়ে যায়, সো আমি কিনে ফেললাম কি একটা জিপ, একটা এসইউভি কার। সেটা কিন্তু নিয়ে আসছি, সেটাতেই করে আব্বু আম্মুকে নিয়ে কিন্তু আজকে কক্সেস বাজার। এই সিস্টেম, এই প্ল্যাটফর্ম থেকে স্বপ্ন দেখা যায় এবং সেই স্বপ্ন বাস্তব করা যায়, এটা বাস্তব। তাহলে আপনি কেন বাইক স্বপ্ন দেখবেন, সাইকেল স্বপ্ন দেখবেন, আপনি কেন ওই কারটা দেখবেন? বরং আরো বড় কারের স্বপ্ন দেখেন, যে না উনি এটা কিনেছেন নিশান এক্সট্রাল, আমি কিনবো প্যারাডোজি। কেউ মারবে আপনাকে? একটু খেয়াল করে দেখেন, স্বপ্ন দেখলে না পয়সাও লাগে না, ট্যাক্সও লাগে না, ভ্যাটও লাগে না, জরিমানাও ধরে না। কিন্তু ঝামেলা কোথায়? আমরা আমাদের সোসাইটি থেকে ছোট 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 চিন্তা পেতে 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 আমরা বড় চিন্তা করতেই পারি না। আমাদের অভ্যাসই হয়ে গেছে ছোট চিন্তা করা। দেখেন না, কিছু লোকের অভ্যাস, মানে এক একজন এক এক রকম অভ্যাস গড়ে তোলে। কিছু লোকের দেখবেন যে ঘুমানো অভ্যাস, কিছু লোকের মোবাইল হাতে আসার সাথে সাথে দেখবেন হুট করেই ঢুকে ফেসবুকের মধ্যে, না হয় গেমের মধ্যে। দেখবেন এমনি বসে থাকতে আপনি তাকে কখনোই দেখবেন না, তার একটা অভ্যাস বানিয়ে ফেলছে। এই অভ্যাস কি এমনি এমনি হয়েছে? আচ্ছা, বাইক যারা চালাতে পারেন, অটোমেটিক্যালি আপনার পা কাজ করে, হাত কাজ করে, অটোমেটিক্যালি পিকআপ হয়, গিয়ার হয়, সব অটোমেটিক্যালি হয়। এই অটোমেশনটা আস্তে আস্তে করতে করতে অভ্যাসে রূপান্তর হয়েছে, রাইট? আমরা ছোট 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 চিন্তা করতে করতে আমাদের ছোট জিনিস নিয়ে ভাবতে একটা অভ্যাস তৈরি হয়েছে। যদি আজকে থেকে একটু বড় 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 চিন্তা করতে শুরু করি, বড় বড় ভাবতে শুরু করি, একটু ইতিবাচক ভাবতে শুরু করি, তাহলে আমাদের একটা সময় অভ্যাসই হবে বড়টা। আর ইউ ক্লিয়ার? অভ্যাসই হবে বড়টা। যদি অভ্যাসটাকে বড় বানাতে পারি, বিলিভ করেন উচ্চাকাঙ্ক্ষা উচ্চাভিলাষ মানুষকে উপরে তুলবেই তুলবে। রাস্তাকে আমিও চিনতাম না,
রিয়েলি বলছি, রাস্তা কি, কোন রাস্তায় যে আমার এইগুলো হবে আমি নিজেও জানতাম না। বাট দেখেন, স্রষ্টা সত্যিকার অর্থে যদি আপনি কোনো কিছু ভিতর থেকে না, আপনার মাইন্ড যদি অ্যাট্রাক্টস করে কোনো কিছুকে, ওটা আপনার কাছে আসবে। কোন রাস্তায় আসবে, কেমনে আসবে আপনার দেখার দরকার না। রাস্তা স্রষ্টা হাজারটা জানে, আপনি যা জানেন না স্রষ্টা তার চেয়ে বেশি জানে। রাইট? আপনি যা বোঝেন না স্রষ্টা তার চেয়ে বেশি বোঝে। লাইক এরকম, স্রষ্টা তো আমাদের সৃষ্টি করেছেন, এজন্য আমাদের জন্য একটা ভালো প্ল্যান ওনার আছে। আপনি শুধু রাইট চিন্তাটি করতে শেখেন, রাইট ভাবনাটি ভাবতে শেখেন। ভাবনা ভাবেন, আপনাকে কিন্তু রাস্তা দিয়ে দেওয়া হবে। সো আমার আজকে একেবারে ট্রেনিং এর মূল কথা হলো, আজকে থেকে আমরা একটু আমাদের শুনে চলে গেলাম না, আজকে থেকে চিন্তাটা হবে কেমন? বড়। আর কেমন হবে? ইতিবাচক। যা যে চিন্তা দেবে তা আমি নিব না, যা তা আমি খাবো না। আমার দেহকে যেমন যা তা খাবার আমি দেই না, মনকেও আমি যা তা খাবার দিই না। কি এইটুকুন বেঁচে চলা যাবে? যদি এইটুকুন বেঁচে চলা যায়, গ্যারান্টিড আপনি সাকসেস হবেন। এবং এই মাইন্ডেরই কিন্তু একটা অ্যাক্টিভিটি হচ্ছে বিলিভ। মাইন্ডেরই কিন্তু একটা অ্যাক্টিভিটি হচ্ছে বিলিভ। বিলিভ মানে কি? বিশ্বাস। কোন মার্কেটে কিনতে পাওয়া যাবে? কেন আপনাদের বাড়ির আশেপাশে নাই মলয় বিশ্বাস, বিমল বিশ্বাস, অপবিশ্বাস, জাহাঙ্গীর বিশ্বাস? নেই বিশ্বাস না? আমি আজকে ট্রেনিং করা দিলাম, বিশ্বাস লাগবে। আপনি কি করলেন? আপনার বাড়ির পাশে আসা অপবিশ্বাস ধরে নিয়ে আসলেন। স্যার বলছেন আপনি বিশ্বাস লাগবে, এই এক বিশ্বাসকে আমি নিয়ে আসছি। এই বিশ্বাস সেই বিশ্বাস না, এটা কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় না। এটা কিন্তু আমাদের মনের অ্যাক্টিভিটি। আমাদের মাইন্ড থেকে যা বিশ্বাস করি আমাদের জীবনে সেটাই ঘটবে। এখন ম্যাক্সিমাম মানুষের, এই পৃথিবীর সবচেয়ে কঠিন এবং নির্মম বাস্তবতা হচ্ছে ম্যাক্সিমাম মানুষের এই বিশ্বাসটা থেকে খুবই ক্ষুদ্র। বিশেষ করে নিজেকে নিয়ে সে অতি ছোট ছোট চিন্তা করে। নিজেকে নিয়ে ছোট চিন্তা করা নিজেকে অপমান করার শামিল। আপনি আপনাকে অপমান করছেন, তো এই প্রকৃতি কেন আপনাকে সম্মান দিবে? এই সৃষ্টি কেন সম্মান দিবে আপনাকে? বুঝাইতে পারিনি মনে হয়। আগে বিষয়টা হচ্ছে যে নিজেকে নিজে সম্মান করা শিখতে হয়। তো নিজের কাছে নিজের বিশ্বাসটাকে একটু দৃঢ় করা, এটা খুব বেশি পরিমাণে দরকার। কারণ আমাদের এই বিশ্বাস থেকেই আমাদের সকল কর্মের উৎপত্তি হয়। অর্থাৎ আমরা যা বিশ্বাস করি আমরা সেই অনুপাতে কর্ম করি বা অ্যাকশন নিই। আর অ্যাকশন যেমন ভাবে নিই, রেজাল্ট কি তেমন ভাবে আসে নাকি তেমন ভাবে আসে না? এই যে আমাদের ম্যানেজমেন্ট প্যান্ডেমিক সিচুয়েশনে, দেখেন থটস কোথায়? প্যান্ডেমিক সিচুয়েশনে কিভাবে বিজনেস করা যায় সেই চিন্তাটা করলেন। প্যান্ডেমিক সিচুয়েশনে ব্যাপক বিজনেস ইন্ডিয়ানের হাত ধরে প্রথম 2015 তে আমি কক্সবাজার আসি। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ট্রিপ। তো আজকে তো আপনারা অনেকে, আমরা 3 স্টার হয়ে এসেছিলাম, আর আপনারা অনেকে এই নতুন জয়েন করেছেন, 10 দিন 15 দিন কাজ করছেন, কক্সবাজার চলে আসেন। মানে আপনারা যে কত লাকি, আপনাদের আসলে আমি এসব ভাষায় প্রকাশ করতে পারবো না। তাও আবার কি 3 স্টার মানের হোটেল। আমাকে তো একটু আগেও নাইম ভাই বলছিল, হোটেলে গিয়ে আমরা যখন 3 স্টারের কক্সবাজার এসেছিলাম তো আমাদের হোটেল টোকায় বেড়াতে হতো কোনটা, তো আমরা নরমাল একটা হোটেলে কোনো মতে থেকে টেকে চলে যেতাম। আর এখন এরা জয়েন করেই কোম্পানি তাদেরকে নিয়ে এইভাবে ভিআইপি মর্যাদায় তাদেরকে উড়ে বাপরে বাপ, এটা আমাদের কপালে জোটেনি। তা আসলে বাস্তবতা এটাই, আস্তে আস্তে রাস্তা যত সুন্দর হয়, আগে যারা রাস্তা করছে তাদের একটু কষ্ট বেশি হয়েছে, বাট যারা রাস্তা একেবারে পিছঝালা পেয়ে গেছে তাদের রাস্তা কিন্তু সুবিধা হয়। তো আমি যেটা বলছিলাম, আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করছে এবং এই অনুপাতে কর্ম করেছে আজকে, তাই আমরা এই কক্সেস বাজার। তাহলে অ্যাকশন নিলে রেজাল্ট আসে না? আসে না? এটা প্রমাণিত নাকি প্রমাণিত না? প্রমাণিত। এখন দেখেন, যদি আপনার বিশ্বাসটাকে দুর্বল, অ্যাকশন কেমন হবে? দুর্বল। কারণ বিশ্বাস তো দুর্বল, হয় কি হয় না, দেখি পারে কিনা, হবে কিনা, এই যে দুর্বল বিশ্বাস, ফলে আপনার অ্যাকশন সব ওইরকম দুর্বল হয়ে গেছে। আর অ্যাকশন যখন দুর্বল হয়েছে তখন রেজাল্ট কি আসবে? দুর্বল। আর দুর্বল যখন, একটু বুঝেন, ভালো করে বুঝেন এই ছকটা, দুর্বল যখন রেজাল্ট আসবে তখন আপনার বিশ্বাস দুর্বল হবে না সবল হবে? দুর্বল। বিশ্বাস আরো দুর্বল, এবার অ্যাকশন আরো দুর্বল, আপনার রেজাল্ট আরো দুর্বল, আর আপনার বিশ্বাস আরো
এই যে একটা লুপ, অনেকে কিন্তু এই লুপে পড়ে যায়। এটা হচ্ছে নেগেটিভ গতির একটা লুপ। পজিটিভ গতির লুপে কিভাবে আসবেন? আজকে থেকে বিশ্বাস দৃঢ় করে ফেলবেন। কোন কোন জায়গায়? নিজেকে বিশ্বাস। যেই কোম্পানি থেকে কেউ যদি সফল হতে পারে, আমিও পারবো, কারণ তিনিও মানুষ, আমিও মানুষ। কোম্পানির উপরে বিশ্বাস, প্রোডাক্টের উপরে বিশ্বাস, সিস্টেমের উপরে বিশ্বাস, ম্যানেজমেন্টের উপরে বিশ্বাস, আপলাইনের উপরে বিশ্বাস। আর ইউ ক্লিয়ার? দৃঢ় বিশ্বাস যদি আপনি রাখেন, আপনার অ্যাকশন গুলো কেমন হবে? একদম আপনি জান প্রাণ দিয়ে উজাড় করে, থ্যাংক ইউ সো মাচ, জান প্রাণ উজাড় করে দিয়ে কাজ করবেন, ফলে আপনার রেজাল্টটা কেমন আসবে? হ্যালো, রেজাল্টটা কেমন আসবে? অনেক দৃঢ় হবে। তার মানে যারা ভালো রেজাল্ট পেতে চান, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে নিজেকে আইকন বানাতে চান, লাইফটাকে সুন্দর করে সাজাতে চান, আগামী দিনও আপনারা কে কে আপনাদের মা বেঁচে থাকুক, বাবা বেঁচে থাকুক বা মা বাবা বেঁচে থাকুক, তাদেরকে নিয়ে আপনি আগামী দিনে আপনার গাড়িতে চড়ে কক্সেস বাজার নিয়ে আসবেন, এই স্বপ্ন রিয়েলি স্বপ্ন দেখেন? ওকে, যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে আজকে থেকে দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যান। ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবেই, কারণ আপনি যা চিন্তা করবেন আপনার জীবনে ঘটবে ঠিক তাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।